হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দুদিন থেকে টানা সায়েন্সের ক্লাস করে সেই সায়েন্সের ক্লাস থেকে একটু বেরিয়ে আমি যেভাবে তোমাদের বলেছিলাম জাস্ট একটু শুনে নাও যে তোমাদের অনেকের অনেক কনফিউশন আছে। ফটাফট সেই কনফিউশনগুলোর এখানে প্রথমেই কোশ্চেন আছে, কোশ্চেনের দেখাবো, কোশ্চেন দিকে ধ্যান দিতে হবে না। তো প্রথমে দেখো, ভালো করে শোনো। মানডে টিউসডে, ঠিক আছে, মানডে টিউসডে হচ্ছে 9 PM ইংলিশ। ভালো করে শুনে নাও, আমি তোমাদের কয়েকটা কনফিউশন দূর করছি, জাস্ট 2 মিনিট দাঁড়াও। তারপরে হচ্ছে ওয়েডনেসডে, এই ওয়েডনেসডে ম্যাথ বা জিআই ক্লাস হবে। আর থার্সডে ফ্রাইডে, তারপরে হচ্ছে স্যাটারডে আর সানডে। এই 4টা দিন বলেছিলাম, এই 4টা দিন হচ্ছে আমার দিন, ঠিক আছে। তোমার যদি লক্ষ্য, তোমার যদি টার্গেট থাকে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস ইভেন WBCS, ঠিক আছে, বা রেলের যে নিউ নোটিফিকেশন আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমি তোমাদের এখানে প্রিপারেশন শুরু করিয়েছি, ঠিক আছে। এখানে খুব ভালো করে শোনো, তোমাদের 2 দিন, এই যে থার্সডে আর ফ্রাইডে, এই 2 দিন হবে তোমাদের হট টপিক। এই 2 দিন হবে হট টপিক, যেটা মেনলি কিসের উপরে আমি যেটা শুরু করেছি, দেখতে দেখতে সায়েন্সের আমি কিন্তু অনেকটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। ভৌর জনশক্তি, তার সাথে সাথে গতি চ্যাপ্টার, রেচন চ্যাপ্টার, আর 2 দিন থেকে হিট আর পদার্থের অবস্থার পরিবর্তন। যারা নতুন আছো, যারা ক্লাসগুলো দেখোনি, ক্লাসগুলো দেখে নাও, সময় নেই আর কিন্তু, ঠিক আছে। 3 থেকে 4 মাস মাত্র সময় আছে। আমি কথা দিয়েছি তোমাদের, কিসের সমস্যা মেনলি কি হয়, যে তোমার জিএস পেপারে তুমি ক্লার্কশিপ দিতে যাও, 40 নম্বর জিএস আছে, মিসলেনিয়াস 75 নম্বর জিকে আছে, 25 তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে। তো এতটা জিকের জায়গাগুলোকে আমি তোমাদের বলেছি যে এইখানের মধ্যে আমি পুরো কমপ্লিট করব, কোথাও কোনো কিছু আর ভাবতে হবে না, ঠিক আছে। এখানেই তোমাদের পড়া প্রিপারেশন রেডি করে দিব। কিভাবে? আমি যেভাবে তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। এই 2 দিন থার্সডে ফ্রাইডে হট টপিক। কি হট টপিক? আমি সায়েন্সের টপিক নিয়ে আসবো, সেটার আগে কনসেপ্ট ক্লিয়ার করব, বোঝাবো। তার উপরে যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, কোথায় স্টেট লেভেলে, আমাদের স্টেট লেভেলে যত কোশ্চেন এসছে বা সেন্ট্রাল লেভেলে যে কোশ্চেন আছে, তার সাথে সাথে ইউথের আরআরবি বই, যেটার সিরিজ শুরু করেছি। ভালো করে শুনে নাও, পুরো কনসেপ্ট বোঝালাম, তারপরে আরআরবি থেকে যত কোশ্চেন আছে সেগুলো বাংলা ভার্সনে পুরো তোমাদের সামনে রাখবো, ঠিক আছে। তার সাথে সাথে শুধু ওটার মানে প্রিভিয়াস ইয়ার, শুধু আরআরবি বলে না, যত প্রিভিয়াস ইয়ার আমার স্টেটে হয়েছে বা সেন্ট্রালে পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সেইখানে সেই চ্যাপ্টারটার উপর কোশ্চেন হবে। যেভাবে রেচন বা তাপ বা এই চ্যাপ্টারগুলো পড়ালাম, তোমরা ওয়েট করে থাকো যে এই থার্সডে আর ফ্রাইডে একটা বিশাল ইম্পর্টেন্ট হট টপিক আনতে চলেছি, ঠিক আছে। জাস্ট ওয়েট করে থাকবে। বৃহস্পতিবার রাত্রি 9টার সময় আবার লাইভে। এবার এই 2 দিন আমি ম্যাক্সিমাম চেষ্টা করব এই 2 দিনই লাইভ ক্লাস করিয়ে তোমাদের হট টপিক করানো, ঠিক আছে। এবার স্যাটারডে আর সানডে এখানে কি হবে স্যার? স্যাটারডেতে জিকে ক্যাপসুল হবে, জিকে ক্যাপসুল। দ্যাট মিন্স এবার থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ যাব, ঠিক আছে। ওই মিক্স টাইপে গিয়ে কোনো লাভ হবে না, কখনো এখান থেকে কোশ্চেন, কখনো ওখান থেকে কোশ্চেন। তোমরা অনেকে বলেছিলে, আমি ভেবেছিলাম যে হয়তো তোমাদের প্রিপারেশন অনেকটা হয়ে গেছে, এইভাবে এগোলে তাহলে তোমাদের রিভিশন প্র্যাকটিস ওইভাবে দেখো খাপচারা হয়ে যায় একদম। এখানে জিকে ক্যাপসুলে আমি মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইকোনমি, 4টা সাবজেক্ট হলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। কারণ এখানে হট টপিকে আমি ম্যাক্সিমাম সায়েন্সই নিয়ে আসবো, কোনো উইক হয়তো ইকোনমিও থাকতে পারে। এখানে ম্যাথ জিআই আছে, এখানে ইংলিশ আছে। এবার এই 4টা জিকে হচ্ছে ভাইটাল জায়গা। এইবার এই 4টা জিকের আমি টাস্ক দিয়ে এগোবো একদম গোড়া থেকে, ঠিক আছে। এই 4টা বই থেকে, এই 4টা সাবজেক্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো আছে আমি পুরো সার্ভে করেছি। 70 থেকে 80 খানা চ্যাপ্টার ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি থেকে আমি ভাগ করেছি। সেই 70-80 খানা চ্যাপ্টার আমি তোমাদের টাস্ক দেব। সেটাও এবার থেকে কি হবে, হালকা করে একটু ব্রিফ ডিসকাশন করবো। এটা খুব ডিটেলসে আলোচনা করার এখন সময়টা একটু কম আছে, হালকা করে একটু ব্রিফ ডিসকাশন করব। তারপরে ধরে নাও সাপোজ আমি এখন তোমাকে টাস্ক দিচ্ছি, যেমন আজকে জিকে ক্যাপসুলে যেভাবে আমি একদম হিস্ট্রির একদম ইনিশিয়াল স্টেপ যত রকমের গ্রন্থ আছে সেগুলো থেকে কোশ্চেন নিয়েছি। তারপরে মডার্ন হিস্ট্রি থেকে একটা টপিক,
হলো। এবার জিওগ্রাফিতে ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, তারপরে হচ্ছে পলিটি থেকে আর্টিকেল এ মানে প্রস্তাবনা, আর ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি থেকে কোশ্চেন, ইকোনমিক এ ন্যাশনাল ইনকাম, মানে ইনিশিয়াল স্টেপের যে চ্যাপ্টার গুলো আছে এগুলো এভাবে এগোবো। প্রত্যেক উইকে 5 থেকে 6টা চ্যাপ্টার কমপ্লিট হবে, তাহলে 4টা উইকে 6 4 24 আর 24 25টা 24টা 25টা, তো 3টা মাসে 75টা চ্যাপ্টার, তো 3 3.5 মাসের টার্গেট নিয়ে এগোচ্ছি আমি। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস বলে দিব, সেটা তোমরা দেখবে, আর সেটা আমি এখানে এসে 20টা হোক 30টা হোক 40টা কোশ্চেনের মাধ্যমে যত সেই চ্যাপ্টারগুলিতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার সামনে দিয়ে দিব। তোমরা শুধু বুঝবে আর ক্লাসটা দেখবে, আর লাস্টে পিডিএফটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, কোনো কনফিউশন কোনো কিছু নেই, ক্লিয়ারলি বুঝতে পারছো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই 4 দিনের মাধ্যমে আমরা জিকে ক্যাপসুল নিয়ে এগোবো, যার মাধ্যমে মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এই 4টা সাবজেক্টেরই ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ হবে। ঠিক আছে, এবার এটা বাকি জিনিসগুলো আমরা এখানে থেকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে যেটা বললাম, এই থার্সডে আর ফ্রাইডে ম্যাক্সিমাম আমি লাইভ আসার চেষ্টা করব, আর স্যাটারডে সানডে আমি এটাতেও লাইভ আসবো। তবে এখন যখন তোমরা ভিডিও দেখবে তখন আমি ট্রেনে থাকবো, কারণ আমি মালদা যাচ্ছি। ঠিক আছে, মালদা তোমরা জানো শনিবার রবিবার মালদা আমার ক্লাস হয় মাসের প্রত্যেক মাসে, তারপরে বাকি দিনগুলোতে বেলগড়িয়াতে ক্লাস হয়। বেলগড়িয়াতে এখন WBCS এর যেভাবে ক্লাস হয়, আবার নেক্সট উইকে থেকে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের উপর ফেস করে আমি একটা জেনারেল কম্বাইন্ড বেস শুরু হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে তারপরে কল্যাণী যেতে হয়। তো আমি তোমাদের বলেছি যে তোমাদের ক্লাস অফ হবে না, লাইভে না আসলেও আমি রেকর্ড দিব। চলো তাহলে আজকের সেশন একদম 15-20টা কোশ্চেন, 5 থেকে 6টা চ্যাপ্টার পুরো হাতের মুঠোয়। ঠিক আছে, আজকে জাস্ট একটু স্টার্ট করছি, নেক্সট উইক মানে ক্লাসের শেষে আমি পুরো টাস্ক দিয়ে দিব, তারপরে সেইভাবে এগোবো। চলো, প্রথমে সংবিধানের কোশ্চেন আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? দেখো, তোমরা ভিডিও পোস্ট করবে, এমসিকিউ নিয়ম হচ্ছে এটাই, এমসিকিউ এইভাবে করলে ভালো। ভিডিও পোস্ট করো, অ্যান্সার করো, তারপরে আমার এক্সপ্লেনেশনে আসবে। ঠিক আছে, চলো, তোমরা আশা করি অ্যান্সারটা দেখে নিয়েছো, তোমরা বুঝে নিয়েছো যে কি অ্যান্সার হতে পারে, তোমরা করে নিয়েছো অ্যান্সার। দেখো, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে ভালো করে শোনো। ভারতীয় সংবিধানে প্রস্তাবনা পাঠ করলে আমাদের কনস্টিটিউশন, আমরা যখন কনস্টিটিউশন বা আমাদের সংবিধান, ভালো করে শুনবে, আমাদের সংবিধান, এই সংবিধানের একটা গুরু ক্লাস দেব। কোন ক্লাস? মাস্টার ক্লাস সংবিধানের উপরে। 2 থেকে 2.5-3 ঘন্টার ক্লাস হবে। একটা যদি সিঙ্গেল কোশ্চেন মিস হয়ে যায় তাহলে আমাকে বলবে, কেপি দাও, ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, একটা মাস্টার ক্লাস সংবিধানের উপর নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো সংবিধান, সংবিধান কি জিনিসটা দেখো ভালো করে, জাস্ট একটু ব্রিফ আইডিয়া দিচ্ছি। সংবিধান হচ্ছে যে আমাদের দেশ যখন 1947 সালে স্বাধীন হয়, তো 1947-এর পর আমাদের দেশ আগামী দিনে কিভাবে চলবে তার জন্য একটা বিধান বা নিয়ম যে বইটাতে লেখা আছে সেটাই হচ্ছে সংবিধান। ঠিক আছে, তো আমাদের দেশ 1947 সালে দেশ যখন স্বাধীন হয়, তো আগামী দিনে দেশটাকে চালানোর জন্যই একটা সংবিধানের প্রয়োজন হয়। তো সংবিধান যখন আসে, তো সংবিধানে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে কিন্তু বড় করে ধার করে আমাদের সংবিধানে ইনপুট করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের যেভাবে আমরা একটা বই খুলি, বইয়ের প্রথম পাতা খুললেই দেখো পুরো বইটার মধ্যে কি আছে সেটা আমরা সূচিপত্র থেকে দেখে নিই। ঠিক সেইভাবে এত বড় সংবিধান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিটেন সংবিধান ভারতের সংবিধান আছে। তো এত বড় সংবিধানকে তো আমরা যদি পড়তে যাই বা পুরো জিনিসটাকে দেখতে যাই তো সময় লাগবে। সেই জন্য পুরো চ্যাপ্টারে পুরো সংবিধানে কি আছে তার সারমর্মটাই হচ্ছে প্রস্তাবনা। যে প্রস্তাবনা দেখেই তুমি বুঝে নিবে যে পুরো সংবিধানে কি আছে। তো সেই জন্য দেশ যখন স্বাধীন হয়, সংবিধান তৈরি করার সময় প্রথম যে অংশটা ছিল প্রস্তাবনা, এই প্রস্তাবনা নিয়েই ঝগড়াটা ছিল যে এটা কনস্টিটিউশনের পার্ট আছে কি না নেই। তো কেশব নন্দী ভারতী কেস তোমরা সকলে জানো, যে কেসের মাধ্যমে ডিক্লেয়ার হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ইট ইজ দ্য ইন্টাগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রস্তাবনা হচ্ছে কি একদম ইন্টাগ্রাল পার্ট, এটা ভারতের সংবিধানেরই একটা অংশ। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে সংবিধান মানে প্রস্তাবনা যখন হয়ে গেল, তারপরে তো দেশ স্বাধীন হয়েছে, দেশকে গঠন করতে হবে। আমাদের কোন দেশ মানে দেশটার মধ্যে কোন রাজ্যের কি নাম হবে, কোন রাজ্য কিভাবে গঠন করব, তার সীমা কিভাবে নির্ধারণ করব, প্রথমে তো আমাকে তাদের পুরো রাজ্যের স্ট্রাকচার তৈরি করতে হবে, রাজ্যের গঠন করতে হবে। সেই জন্য সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ভারত ও তার মূল ভূখণ্ড, যার মধ্যে আমরা বিভিন্ন রাজ্যের ফরমেশন জানবো।
তৃতীয় হচ্ছে এবার যখন রাজ্যের ফরমেশন করে দিলাম তো রাজ্যের নাগরিককে আমাদের নাগরিকত্ব দিতে হবে, তারপরে আসে নাগরিকত্ব চ্যাপ্টার। আর নাগরিকত্ব যখন দিয়ে দিলাম তো তাদের কিছু অধিকার দিতে হবে, সেই জন্য আসে মৌলিক অধিকার। আর তাদের যদি অধিকার আমি দিই তো অধিকারের সাথে সাথে সেটা হচ্ছে কি জনগণের অধিকার। কিন্তু সরকারের তাহলে কি আছে? সরকারের তখন আছে কি ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে আগামী দিনে দেশ চলবে, দেশটাকে ভালো করে কিভাবে নিয়ে যেতে হবে, তার জন্যই নির্দেশিকামূলক নীতি আছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, তো এইভাবে এবার এটা তো রাজ্য। এবার দেখো আমি তোমাকে নাগরিকত্ব দিলাম, তোমাকে মৌলিক অধিকার দিয়ে দিলাম, ভাই তোমার মৌলিক অধিকার যদি হনন হয় তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জিতে পারো, এতটা তোমাকে পাওয়ার দিয়ে দিয়েছি। তো এবার এতটা তোমাকে পাওয়ার দিতে সাথে সাথে তোমাকে তো কিছু কর্তব্য করতে হবে। তখন কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে প্রবেশ করানো হয়। ঠিক আছে, তাহলে এই ছিল একটা বেসিক গল্প প্রস্তাবনা থেকে শুরু করে চ্যাপ্টারগুলোর। এর পুরো ডিটেলস আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে, তাহলে প্রস্তাবনা থেকে তো পুরো সংবিধানের স্ট্রাকচারই আমরা বুঝে নিব যে অ্যাকচুয়ালি তো সংবিধানের মধ্যে কি আছে। তাহলে দেখো ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি কি শুধু রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি আছে, বা ভারতের কি শুধু বৈদেশিক নীতি আছে? রাষ্ট্ররূপে ভারতের আদর্শ লক্ষ্য, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ কি আছে, তার লক্ষ্য কি আছে, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত দরকার নেই। তাহলে এই যে আমরা পুরো ভারতীয় আদর্শ লক্ষ্য আর ভারতীয় রাজনৈতিক, এটা পিএসসি ক্লার্কশিপ 1996 সালে এই কোশ্চেনটা এসেছিল। তার মানে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, আমাদের দেশের ভারতের রাজনৈতিক ব্যবস্থার কি প্রকৃতি আছে, আমাদের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি আছে, বা অনেক সময় এটাও কোশ্চেন মাথায় আসতে পারে যে অ্যান্সার রাষ্ট্ররূপে ভারতের আদর্শ লক্ষ্য, কিন্তু এই দুটোর মধ্যে বেস্ট অ্যান্সার হচ্ছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি। যে পুরো প্রস্তাবনা পড়লে আমরা পুরো ভারতবর্ষের সংবিধানের রাজনৈতিক ব্যবস্থার যে প্রকৃতি আছে, কিভাবে দেশ চালাতে হবে, কে দেশ চালায়, কিভাবে গঠন ইত্যাদি আমরা জানতে পারি। চলো নেক্সট কোশ্চেন, ভিডিও পোস্ট করবে, অ্যান্সার করো। জজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রথমে সংবিধানের কোশ্চেন ছিল, এবার ভূগোলের কোশ্চেন। দেখো আমি ভূগোল, ইতিহাস, কনস্টিটিউশন, ইকোনমি, চারটা টপিকের কোশ্চেন নিয়ে আসবো। এখন আমরা ইনিশিয়াল স্টেপে আছি, ঠিক আছে, ইনিশিয়াল চ্যাপ্টার গুলোতে আছি। জজিলা পাস, এখানে দেখো জজিলা পাসটা একটা ছবিটা একটু মিস্টেক হয়ে গেছে। যদি আমি এখানে দেখাই, প্রথমে তো অ্যান্সার করব, প্রথমে অ্যান্সার করার আগে আমাকে জানতে হবে জজিলা পাস মেনলি এটা হচ্ছে শ্রীনগরে। আমি দেখাচ্ছি, যদি সাপোজ ধরে নাও, একটু ছোট্ট করে আঁকি, এটা হচ্ছে ভারতবর্ষ, ধরে নাও ভারতবর্ষ, সাপোজ একটু রাফলি আঁকলাম। তো ভারতবর্ষে এই এরিয়াটা হচ্ছে কি জম্মু কাশ্মীর এরিয়া। তো জম্মু কাশ্মীর এরিয়ার মধ্যে ভালো করে শুনবে, কয়েকটা পাস থেকে প্রচুর কোশ্চেন আসে। যেমন এইখানে একটা পাস আছে, এইখানে একটা পাস আছে, এইখানে একটা পাস আছে, ঠিক আছে, এইখানে একটা জায়গা আছে, এখান থেকে একটা পাস আছে, তারপরে এখান থেকে একটা পাস আছে, ঠিক আছে, তারপরে এখানে একটা পাস আছে। এইভাবে দেখো পাসটা কি আছে। যদি ধরে নাও এটা হচ্ছে জম্মু এরিয়া, সাপোজ এটা জম্মু এরিয়া, জম্মু এরিয়া থেকে তুমি, এটা হচ্ছে শ্রীনগর বা কাশ্মীর, তুমি যদি জম্মু থেকে কাশ্মীর যেতে যাও তো প্রথমে এই পাসটা হচ্ছে বানিহাল পাসের মাধ্যমে, প্রথমে হচ্ছে পীর পাঞ্জাল পাস, পীর পাঞ্জাল পাসের মাধ্যমে তুমি শ্রীনগর যাবে, বা পীর পাঞ্জালের সাথে সাথে এদিকে আছে বানিহাল পাস। তো পীর পাঞ্জাল বা বানিহাল পাসের মাধ্যমে তুমি গিয়ে শ্রীনগরে পৌঁছাবে। এবার শ্রীনগরে যাওয়ার পর, ঠিক আছে, শ্রীনগর যাওয়ার পর শ্রীনগর থেকে যদি তুমি চলে যেতে চাও কোথায়, কার্গিল, লে, এই জায়গাগুলোতে, তো সেটা তুমি এখানে শ্রীনগর, তারপরে কার্গিল, লে, এখান থেকে যেতে পারো। এখানে জজিলা পাস দিয়ে তুমি কার্গিল বা লে অঞ্চলে যেতে পারো। এবার এখান থেকে কার্গিল বা লে থেকে যদি তুমি এখানে কারাকোরাম পর্বত শ্রেণী আছে, সিয়াচেন গ্লেসিয়ার, যদি সিয়াচেনে যেতে চাও সেটা হচ্ছে খারদুংলার মাধ্যমে তুমি যেতে পারো, ঠিক আছে। তারপরে এদিকে গঙ্গাসাগর আছে, গঙ্গাসাগর তুমি কার মাধ্যম দিয়ে যেতে পারবে, গঙ্গাসাগর বুর্জেল, এটা হচ্ছে বুর্জেল পাস। তার মানে দেখো ভালো করে শোনো, তুমি পীর পাঞ্জাল পাস দিয়ে শ্রীনগর গেলে বা বানিহাল পাস দিয়ে শ্রীনগর গেলে, তোমার ইচ্ছা হলো আমি কার্গিল বা লে যাব, তখন তুমি পাস দিয়ে যেতে পারবে, জজিলা পাস দিয়েও যেতে পারবে, আর এদিকে পেন্সিলা পাস দিয়েও যেতে পারো। তুমি কার্গিল বা লেতে চলে আসলে, এখান থেকে তোমার ইচ্ছা হলো যে আমি সিয়াচেন বা কারাকোরাম এরিয়াতে যাব, তখন তুমি খারদুংলার মাধ্যমে সিয়াচেন আসলে।
আসার পর এবার তোমার ইচ্ছা হলো যে আমি গঙ্গাসাগর এরিয়া যাব, তখন তুমি এটা বুর্জেল পাস দিয়ে যেতে পারো। তারপরে এদিকে আছে এঘিল পাস, লামাকলা, কানাকলা, এগুলো পাস আছে। তার মানে যত ম্যাক্সিমাম ভালো বড় বড় পাসগুলো সেগুলো জম্মু কাশ্মীরে আছে। সেই জন্য জজিলা পাস হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটা কানেক্ট করছে কোথায়, জম্মু ভ্যালি থেকে তুমি শ্রীনগর বা কার্গিল লে এই এরিয়াগুলোতে যেতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, ভিডিও পোস্ট করো, অ্যান্সার করো। লাক্ষাদ্বীপপুঞ্জ হলো ভিডিও পোস্ট করে তোমরা জেনে নিয়েছো। দেখো এই যে লাক্ষাদ্বীপ তোমরা দেখতে পাচ্ছ, লাক্ষাদ্বীপের একটা অংশকে আমি এখানে দেখাচ্ছি। যদি বলি এটা WBCS প্রিলিমস 2019 সালে এসেছিল এই কোশ্চেন, যে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, এটা বহুবার পরীক্ষাতে এসছে। আমরা জানি এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, এদিকে হচ্ছে আন্দামান নিকোবর, আর এখানে হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ, এখানে হচ্ছে মালদ্বীপ। এই লাক্ষাদ্বীপ অঞ্চলটা, এই যে লাক্ষাদ্বীপ অঞ্চলে, তাহলে দু সাইডে এই যে আন্দামান আর নিকোবর আছে, আন্দামান অঞ্চল মেনলি এটা হচ্ছে টেকটনিক, বহুবার পরীক্ষাতে এসে টেকটনিক ফরমেশন বা অগ্নুৎপাতের মাধ্যমে বা যেটাকে আমরা ভোলকেনিক ইরপশন বলে, ভোলকানিক মানে অগ্নুৎপাতের মাধ্যমে পুরো আন্দামান তৈরি হয়েছে বা টেকটনিক প্লেটের মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু এই যে লাক্ষাদ্বীপ অঞ্চল, এখানে টোটালটাই হচ্ছে কোরাল এরিয়া, কোরাল রিজন। কোরাল হচ্ছে একটা এমন একটা প্রাণী যার বাংলা হচ্ছে কি প্রবাল, কোরালের বাংলা হচ্ছে প্রবাল। এমন একটা, এটা একটা প্রাণী, ঠিক আছে, গাছের মতো প্রাণী, এইভাবে থাকে প্রাণীটা, ঠিক আছে। এই অংশটা এটা পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট, এটা চুনো, মানে এটা হচ্ছে ওর হাড়, এইভাবে হাড় থাকে, ঠিক আছে। এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, এই যে কোরাল রিফ, এই পরিফেরা, এর এক্সাম্পল হচ্ছে পরিফেরা, যেগুলো হচ্ছে কি, পরিফেরার মধ্যে হচ্ছে স্পঞ্জ টাইপের প্রাণী হচ্ছে পরিফেরা, যেটা মেনলি কোরাল রিফ বা প্রবালের উদাহরণ। এগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি থাকে, এটাকে বলা হয় হাড়, ঠিক আছে। এর মধ্যে দিয়ে খাওয়া গ্রহণ করে। এবার এদের একটা পরিফেরা বা স্পঞ্জ জাতীয় প্রাণীর একটা ইউনিক ফিচার্স আছে, এরা খাদ্য যে মুখ দিয়ে গ্রহণ করবে সেখান দিয়ে আবার বজ্র পদার্থগুলো বের করে, ঠিক আছে, মোল বের করবে, ঠিক আছে। তো এবার এই হলো, এবার লাক্ষাদ্বীপে আর আন্দামানের ব্যাপারে আমি একটু পরে ভালো করে আরো শোনাচ্ছি, তাহলে অ্যান্সার হবে প্রবাল দ্বীপ, কারেক্ট অ্যান্সার, বহুবার পরীক্ষাতে এসে এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এবার ভালো করে জিনিসটাকে একটু দেখব, ঠিক আছে। এটাও WBCS প্রিলিমস 2019 সালে এসছে। যেমন দেখো এটা হচ্ছে কি আন্দামানের নর্থ আন্দামান, এটা হচ্ছে মিডিল আন্দামান, আর এটা হচ্ছে কি লিটল আন্দামান, ঠিক আছে, সাউথ আন্দামান। এটা নর্থ, এটা মিডিল, আর এটা হচ্ছে সাউথ আন্দামান মানে দক্ষিণ আন্দামান, আর এটা হচ্ছে লিটল আন্দামান, আর এটা হচ্ছে কার নিকোবর, তারপরে এটা হচ্ছে পুরো নিকোবর, গ্রেট নিকোবর এরিয়া, ঠিক আছে। এবার কোশ্চেন কি আছে ভালো করে শুনবে। এই নর্থ আন্দামানে একটা পর্বত আছে যেটা হচ্ছে সেডল পিক, ঠিক আছে। তারপরে মধ্য আন্দামানে একটা পর্বত আছে যেটা হচ্ছে দিয়াভোলো, ঠিক আছে, দিয়াভোলো, লিখার দরকার নেই, পিডিএফ দিয়ে দিব, দিয়াভোলো। তারপরে হচ্ছে লোয়ার আন্দামান, তবে আজকের পিডিএফটা তোমরা কালকে রাত্রে পাবে, ঠিক আছে। লোয়ার আন্দামান এটা হচ্ছে কি মাউন্ট হেরিয়েট, কি বললাম ভালো করে শোনো। দেখো উত্তর আন্দামান, মিডল আন্দামান, লোয়ার আন্দামান, তারপরে হচ্ছে লিটল আন্দামান, ঠিক আছে। উত্তর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সেডল পিক, মধ্য আন্দামানের হচ্ছে দিয়াভোলো, আর এটা হচ্ছে মাউন্ট হেরিয়েট লোয়ার আন্দামান। আর লোয়ার আন্দামান বা যেটাকে আমরা সাউথ আন্দামান বলবো, এটাকে সাউথ আন্দামানও বলা হয়। এখানেই আছে আন্দামানের আর নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, এটাও পরীক্ষাতে আসে। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ আন্দামানে। কোশ্চেন আসে যে পুরো আন্দামানকে এটাকে পুরোটাকে একসাথে বলা হয় গ্রেট আন্দামান, আর এটা হচ্ছে লিটল আন্দামান। তো গ্রেট আন্দামান আর লিটল আন্দামানকে আলাদা কে করেছে, গ্রেট আন্দামান আর লিটল আন্দামানকে আলাদা করেছে, এটা হচ্ছে ডানকান প্যাসেজ, ঠিক আছে। তো লিটল আন্দামান আর গ্রেট আন্দামানকে আলাদা করেছে ডানকান প্যাসেজ, ঠিক আছে। এবার
এই পুরোটা তো হচ্ছে আন্দামান, আন্দামানের দুটো অংশ গ্রেট আর লিটল, কিন্তু পুরো আন্দামানকে নিকোবরের সাথে আলাদা করেছে এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। কতবার পরীক্ষাতে এসে কোনো ঠিক নেই। পুরো দেখো, যদি কোশ্চেন আসে গ্রেট আন্দামান আর লিটল আন্দামানকে আলাদা করেছে সেটা হচ্ছে ডানকান প্যাসেজ, কিন্তু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় যে আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম, নর্থ আন্দামান, উত্তর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ সেটেল পিক, মধ্য আন্দামানের ডিয়াবোলো, আর সাউথ আন্দামান লোয়ার আন্দামানের হচ্ছে মাউন্ট হেরিয়েট, ঠিক আছে, যেখানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। কে কি আলাদা করলো? এবার টোটাল এটাও কোশ্চেন আসে যে পুরো আন্দামান আর নিকোবর মিলিয়ে টোটাল আইল্যান্ড হচ্ছে 615, যার মধ্যে এইভাবে ভাগ আছে 572 আর 43, বহুবার পরীক্ষাতে এসে 43 হচ্ছে কোথায়, এটাও চলে গেল লাক্ষাদ্বীপে। টোটাল লাক্ষাদ্বীপ মানে 43টা দ্বীপ আছে লাক্ষাদ্বীপে, 572 আছে আন্দামানে। 572টার মধ্যে 36টাতে মানুষ থাকে ইনহেবিটেড, আর এর 43টার মধ্যে 18টাতে মানুষ থাকে, ঠিক আছে? এভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। মিনিট, ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তার মানে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আমরা বলবো সেডেল পিক, কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভিডিও পোস্ট করো, অ্যান্সার করো। সুরাট ফোর্টটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? চলো, WBCS মেন্সে এই কোশ্চেনটা এসছে। সুরাট, তোমরা ভিডিও পোস্ট করে আশা করি অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে? ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করে দিয়েছো। তাহলে সুরাট ফোর্টটি তোমরা অ্যান্সার কি করেছো? অ্যান্সার হবে তাপ্তি, ঠিক আছে? দেখো তাপ্তি এখানে হচ্ছে, এই জায়গায় হচ্ছে কি সাতপুরা রেঞ্জ, আর এখানে হচ্ছে বিন্ধ্যায়ান রেঞ্জ, এখানে হচ্ছে বিন্ধ্যায়ান রেঞ্জ, এখানে সাতপুরা রেঞ্জ। এই সাতপুরার বিন্ধ্যায়ান মিডিল থেকে এখান থেকে তাপি বা তাপ্তি বেরোয়, দেখতেই পাচ্ছ। তাপি বা তাপ্তি আসলো, এসে 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 এখানে এসে পড়বে এই জায়গায় হচ্ছে সুরাট, ঠিক আছে? তো সুরাট হচ্ছে এই জায়গায়, সুরাটের কাছেই, সুরাট হচ্ছে তাপির উপরে অবস্থিত, ঠিক আছে? বহুবার পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে। মহানদী কোথায় আছে? দেখতেই পাচ্ছ ছত্তিশগড়ের, এটা হচ্ছে মহানদী, ঠিক আছে? মহানদী যেটা উড়িষ্যা, ছত্তিশগড় থেকে উড়িষ্যা হয়ে যায়। গোদাবরী, ঠিক আছে? যেমন দেখো গোদাবরী, গোদাবরী ঔরঙ্গাবাদ পরীক্ষাতে এসছে, ঔরঙ্গাবাদ। গোদাবরীর উপরেও কি আছে? ঔরঙ্গাবাদ। তারপরে হচ্ছে নাসিক, নাসিক, ঠিক আছে? দেখো আমি একটা সেশন তোমাদের জন্য নিয়ে আসবো, কোন শহর, না না বলবো না, একটা 7টা স্ট্র্যাটেজিকের একটা টপিক নিয়ে আসবো, এখন বলবো না, কারণ আমাকে একজন বললো যে অনেক কপি হচ্ছে স্যার, আপনার ক্লাসগুলো কপি হচ্ছে, ঠিক আছে? তো আমি কি প্ল্যান করছি, কি করছি, এগুলো কপি হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন বলবো না, ঠিক আছে? কপি করো, অসুবিধা নেই, কিন্তু আমি সেটা নিয়ে আসবো একদম যেটা মাথা ব্যথার বিষয় জিওগ্রাফিতে, সেই জিনিসটাই নিয়ে আসবো। আর যেটুকু নিয়ে আসবো ওর মধ্যে 3 থেকে 4টা কোশ্চেন যে কোনো পরীক্ষাতেই থাকে, ঠিক আছে? তাহলে ঔরঙ্গাবাদ নাসিক হলো, তাহলে তাপ্তি নদীর তীরে হয়ে গেল এটা। চলো নেক্সট কোশ্চেন, পং ড্যাম কোন নদীর উপরে নির্মিত হয়েছে? পং ড্যাম পরীক্ষাতে এসে কোশ্চেন, ভিডিও পোস্ট করো, করে দিয়েছো, আশা করি তোমরা ভিডিও পোস্ট করে নিয়েছো। এবার এটা পং ড্যাম, অ্যাকচুয়ালিতে পং ড্যাম হচ্ছে বিয়াস, পং ড্যাম হচ্ছে বিয়াস নদীর উপরে অবস্থিত পং ড্যাম, ঠিক আছে? এবার কোশ্চেন আসে, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সেদিনও বলেছিলাম ইন্দাস নদী, মানস সরোবরের সিঙ্গি খাবাব থেকে ইন্দাস নদী বা সিন্ধু নদী গেছে, এইভাবে করে এইভাবে করে এই চলে আসলো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ঝিলাম, ঝিলাম হচ্ছে কাশ্মীরের উলার লেক যাচ্ছে, দিয়ে মুজফ্ফরাবাদ হয়ে এইভাবে করে চলে আসছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চেনাব নদী, যেটা হচ্ছে কি বারালোচা, বারালোচা পাশ থেকে, ঠিক আছে, চন্দ্র আর ভাগা নামের তান্ডিতে এসে মিলিত হচ্ছে, দিয়ে এইভাবে করে চলে আসছে এখানে। তারপরে হচ্ছে বিয়াস নদী, যেটা ওই রোটাং পাস, এই বারালোচা পাশের জায়গা থেকে এসে রাবি, কোথায় গেল, সরি এটা তো হচ্ছে রাবি, ঠিক আছে? তারপরে এই যে বিয়াস, এটা হচ্ছে বিয়াস, বড় করে দেখিয়েছি বিয়াস। এই বিয়াস নদী হচ্ছে হেরিকেতে এসে মিলছে কার সাথে? সতলেজের সাথে। আর এটা সতলেজ হতে বা শতদ্রু রাক্ষস হ্রদ থেকে শিবকিলার মাধ্যমে, শিবকিলা পাসের মাধ্যমে পশ্চিম ইন্ডিয়াতে প্রবেশ করে দিয়ে এইভাবে করে ভাকরা নাঙ্গাল হয়ে এই চলে আসছে। তো সমস্ত নদীগুলো এই চলে আসছে। তো এখানকার আমি তোমাদের বলেছিলাম এগুলোকে দোয়াব বলা হয়, যেগুলো পরীক্ষাতে আসে।
ঠিক আছে, গঙ্গাসাগর, চাঁদ, তারপরে হচ্ছে বিষ্ট দোয়াব এখানে আছে, এগুলো বলেছিলাম। তো এবারে এখান থেকে কোশ্চেন আসে যেটা খুব আসে পরীক্ষাতে, যেমন রাবি নদীতে, রাবি নদীর মধ্যে একটা ড্যাম আছে, রাবি নদীর মধ্যে হচ্ছে থান ড্যাম, বহুবার পরীক্ষা আসে থান ড্যাম। ঠিক আছে, বিয়াসের উপরে আছে কি পং ড্যাম আর হেরিকে ড্যাম। হেরিকে যে জায়গায় বিয়াস সতলেজের সাথে মিলে সেটা হচ্ছে পং ড্যাম, হারিকে। ঠিক আছে, তো পং ড্যাম আর হেরিকে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই উপরে, এখানে সব উপরে খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, যেমন এখানে বললাম পং ড্যাম, তারপরে হচ্ছে যেমন চেনাবের ক্ষেত্রে হচ্ছে কি শতদ্রু ড্যাম। শতদ্রু এটা নদী, কিন্তু শতদ্রু ড্যাম হচ্ছে চেনাবের উপরে। তারপরে হচ্ছে ধুলাস্তি, যেগুলো খুব আসে পরীক্ষাতে সেগুলো বলে দিচ্ছি। ধুলাস্তি ড্যাম, এই শতদ্রু আর ধুলাস্তি ড্যাম হচ্ছে কোথায়? চেনাব নদীর উপরে। ঠিক আছে, শতদ্রু আর ধুলাস্তি ড্যাম হচ্ছে চেনাব নদীর উপরে। এবার তারপরে হচ্ছে কি, হ্যাঁ, তারপরে হচ্ছে সতলেজের উপরে। তোমরা জানো ভাকরানাঙ্গাল ড্যাম আছে, ওটা তো সবাই জানো। তারপরে হচ্ছে সতলেজের উপরে একটা আছে কি খুব আসে পরীক্ষাতে, নাথপা ঝাকুড়ি হাইড্রো ইলেকট্রিক। ঠিক আছে, প্লান্ট, নাথপা ঝাকুড়ি হাইড্রো ইলেকট্রিক প্লান্ট। এটা হচ্ছে কার উপরে? এটা হচ্ছে সতলেজ বা শতদ্রু নদীর উপরে আছে, শতদ্রু বা সতলেজ নদীর উপরে আছে। বুঝতে পারলে? তাহলে কি বললাম, রাভি নদীর উপরে আছে থান ড্যাম, বিয়াসের উপরে আছে পং ড্যাম বা হেরিকে, আর চেনাবের উপরে আছে শতদ্রু বা ধুলাস্তি ড্যাম, আর শতদ্রুর উপরে আছে নাথপা ঝাকুড়ি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা প্লান্ট। ঠিক আছে, চলো ভিডিও পজ করো, অ্যান্সার করো। নিকোবর ও আন্দামানকে পৃথক করেছে, বলেই দিয়েছি, আর আলাদা করার কিছুই নেই। ঠিক আছে, আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে, দেখতেই পাচ্ছ। ভারতবর্ষ, আমাদের প্রিয় ভারতবর্ষ, মহান ভারতবর্ষ এখানে আছে। লাক্ষাদ্বীপ আছে। ঠিক আছে, মিনিকোই 8 ডিগ্রি চ্যানেল, মিনিকোই আর মালদ্বীপকে আলাদা করেছে এই যে 8 ডিগ্রি চ্যানেল। দেখে নাও, এটাও পরীক্ষাতে আসে, মাথায় রাখতে হবে। সমাজ মে আয়া? দেখো, লাক্ষাদ্বীপ মিনিকোই, এটা 8 ডিগ্রি চ্যানেল, মিনিকোই আর মালদ্বীপকে আলাদা করেছে। মিনিকোই আর মালদ্বীপকে 8 ডিগ্রি। কোশ্চেন আসে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপকে, তো সেটাও হচ্ছে 8 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে বললাম, এই যে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে নিকোবর। ঠিক আছে, আর গ্রেট আন্দামান আর গ্রেট নিকোবরের মধ্যে হচ্ছে, লিটল ইন্ডিয়ার মধ্যে হচ্ছে কি, চলো 10 ডিগ্রি চ্যানেল। তাহলে কোশ্চেন এখানে কি আছে? আন্দামান ও নিকোবর, আন্দামান ও নিকোবরের মধ্যে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল হলো। ঠিক আছে, আর গ্রেট অ্যান্ড লিটল আন্দামানের মধ্যে হচ্ছে গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের হচ্ছে কত? ডানকান প্যাসেজ বলেছিলাম, আর বাকিটা এখানে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন ফটাফট অ্যান্সার করো। পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? ঠিক আছে, পালঘাট নিম্নের কোন দুটো রাজ্যকে যুক্ত করেছে? অ্যান্সার করো। বললাম না, সমস্ত কোশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো WBCS মেন্স 2018 তে কোশ্চেন এসছে। ঠিক আছে, এটা হচ্ছে কেরালা ও তামিলনাড়ু হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানে পালঘাট, এই যে দেখো পালঘাট আছে, এই যে দেখো এখানে পালঘাট লেখা আছে, তো এখানে হচ্ছে কেরালা আর এটা হচ্ছে তামিলনাড়ু। মানে এটা অ্যাকচুয়ালিতে কোচি, কেরালার কোচি আর তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কানেক্ট করে, কোচি আর কোয়েম্বাটুরকে কানেক্ট করে। ঠিক আছে, তারপরে উপরে চলে যাও, এখানে আছে যেমন দেখো পুনে। ঠিক আছে, এটা হচ্ছে মুম্বাই আর পুনেকে কানেক্ট করে ভোরঘাট, আর মুম্বাই আর এখানে আছে নাসিক, মুম্বাই আর নাসিককে কানেক্ট করে পালঘাট। থালঘাট, ভোরঘাট আর পালঘাট, এখানে হচ্ছে পালঘাট। ঠিক আছে, তো কি বললাম, মুম্বাই আর নাসিককে কানেক্ট করে থালঘাট, মুম্বাই আর পুনেকে কানেক্ট করে ভোরঘাট,
আর কোচি আর কোয়েম্বাটুরকে কানেক্ট করে পালঘাট, বহুবার পরীক্ষাতে এসে এই কোশ্চেনটা, তাহলে কেরালা তামিলনাড়ু হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বাল্টোরা হিমবাহ, WBCS মেন্স 2018 কোশ্চেন, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বহু পরীক্ষাতে এসে, যেমন বাল্টোরা হিমবাহ, ভিডিও পোস্ট করে দিলে এবার অ্যান্সার দেখো। বাল্টোরা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। যেমন দেখো এটা দেখতেই পাচ্ছ তোমরা, যেমন দেখো এটা হচ্ছে পুরো কারাকোরাম রিজিয়ন, এটা হচ্ছে পুরো কারাকোরাম রিজিয়ন, এই পুরো কারাকোরাম পর্বত শ্রেণী অংশ আছে। এর মধ্যে কি কি গ্লেসিয়ার আছে এখানে দিয়েছে, বোল্টারো, সিয়াচেন আছে, বিয়াফো আছে, বোল্টারো আছে, দিয়ামির আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এদিকে না, এটা গঙ্গোত্রী, মিলান, এগুলো না, ঠিক আছে। সিয়াচেন, বিয়াফো, বোল্টারো, হিসপার, এই যে দেখো হিসপার, বাতুরা, এগুলো হচ্ছে সব কি চংলুমা, এগুলো সব কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত কি হিমবাহ। কি কি বললাম, কারাকোরামের ক্ষেত্রে হচ্ছে কি সিয়াচেন, বিয়াফো, বোল্টারো, ডিয়ামির, পূর্বদোপিন, বাতুরা, ঠিক আছে, হিসপার আর চগুলুমগা, ঠিক আছে। আরেকটা হিসপার, পরীক্ষাতে তিনটে চারটা, সিয়াচেন, বিয়াফো, বোল্টারো আর হিসপার, এই চারটা মাথায় রাখলেই হয়ে গেল, ঠিক আছে। চলো বোল্টারো হয়ে গেল, আরে তো কোশ্চেনটা কোথায় চলে গেল, ঠিক আছে। হ্যাঁ, এবার কোশ্চেন অ্যান্সার করো, কনস্টিটিউশনের কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে যে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল। এটা হচ্ছে কি পিএসসি মিসলেনিয়াস 2008 কোশ্চেন, বহুবার এটা পরীক্ষাতে এসছে। 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সকলে জানো সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার এই জায়গা থেকে যেগুলো কোশ্চেন খুব আসে, যেটা তোমাকে মাথায় রাখতেই হবে, যে স্টেট ফরমেশন, এটা মাথায় রাখতে হবে, ভালো করে শোনো। যেমন প্রথমে দেশ স্বাধীন হওয়ার পর আফটার 1947 14টা স্টেট ছিল, 6টা ইউনিয়ন টেরিটরি ছিল, 14টা রাজ্য ছিল, পুরো রাজ্য, আর 6টা ইউনিয়ন টেরিটরি ছিল, ঠিক ছিল। কিন্তু 15 থেকে শুরু হলো খেলা। 15তম প্রথমে তৈরি হবে বোম্বাই প্রভিন্সকে ভাঙবে, বোম্বাই প্রভিন্স ছিল, বোম্বাই প্রেসিডেন্সি ছিল, সেটাকে ভেঙে একটা ছিল গুজরাট আর মহারাষ্ট্র, ঠিক আছে। 15তম স্টেট গুজরাট মহারাষ্ট্র, এটা 1960 সালে, ঠিক আছে। তারপরে দেখো 16তম নাগাল্যান্ড খুব আসে পরীক্ষাতে, 1961। তারপরে দেখো 17তম এখানে পাঞ্জাব প্রভিন্সকে ভেঙে হরিয়ানা, ঠিক আছে। 17তম হরিয়ানা 1966, ঠিক আছে। তারপরে এখানে হরিয়ানা আর এখানে চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি ছিল, চণ্ডীগড়, এই পাঞ্জাবকে ভেঙেছিল, ঠিক আছে, পাঞ্জাবকে ভাঙা হয়েছিল। তো পাঞ্জাবকে ভাঙা হয়েছিল যে হরিয়ানার চণ্ডীগড়ে, সেটা 1966 সালে। পরীক্ষাতে এটাও আসে, এটা কোন কমিটির সুপারিশে, তো কমিটি ছিল সাহা কমিশন, ঠিক আছে, ভালো করে শুনে নাও। তাহলে কি হলো, 15তম বোম্বাইকে ভেঙে গুজরাট মহারাষ্ট্র 1960 সালে, 17তম নাগাল্যান্ড 1961 সালে, 17তম হচ্ছে পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা চণ্ডীগড় 1966 সালে, যেটা সাহা কমিশনের সুপারিশে হয়েছিল। তারপরে হচ্ছে 18তম হচ্ছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ 1971। 19তম 1920-21 এটা হয়েছিল, এটা মোটামুটি ওই 1971 না 72 এরকমই ছিল বোধহয়, 1971 না 76 ছিল, যাক একটু চেক করে নিবে। এটা হচ্ছে MTM, মাথায় রাখবে, মণিপুর ত্রিপুরা মিজোরাম, ঠিক আছে, মণিপুর ত্রিপুরা মিজোরাম। তাহলে 21তম অবধি হলো। 22তম 22nd স্টেট ছিল সিকিম, যেটা 36তম সংবিধানের মাধ্যমে তৈরি করা হয়েছিল, ঠিক আছে, করা হয়েছিল 1975-এ, এটা 1975, এটা 76 না, এটা 71ই হবে মনে হয়, 1975-এ। 1975 সালে 22তম
ছত্রিশ সংবিধানের মাধ্যমে, ঠিক আছে, 22তম অবধি খুব ইম্পর্টেন্ট থাকে। তারপরে দেখো 22-এর পর যদি লাস্ট আমরা 29তম জানো 2014 সালে সেটা ছিল কি 2014 সালে তেলেঙ্গানা। এইভাবে স্টেট ফরমেশনটা খুব ভালো করে মাথায় রাখবে, তোমরা একটা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, ঠিক আছে। তাহলে 15তম বোম্বাইকে ভেঙে গুজরাট মহারাষ্ট্র 1960, 16তম হচ্ছে নাগাল্যান্ড 1961, 17তম যেটা পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা চণ্ডীগড় আর পাঞ্জাব তৈরি করা হয়েছিল সাহা কমিশনের সুপারিশ 1966, 18তম হচ্ছে হিমাচল প্রদেশ 1971, 19, 20, 21 একসাথে MTM মিজোরাম, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা 1971 সালে, আর 22তম হচ্ছে সিকিম 36 সংবিধানের মাধ্যমে সংশোধনীর মাধ্যমে 1975 সালে, আর 29তম হচ্ছে তেলেঙ্গানা 2014 সালে। চলো নেক্সট, দোষ কুমার চরিত লিখেছিলেন, এই বইটা লিখেছিলেন দোষ কুমার। পিএসসি 2005 সালে মিসলেনিয়াসে এই কোশ্চেনটা এসেছিল। আমি তোমাদের বললাম না যে আজকে বিভিন্ন গ্রন্থের উপর বা প্রথম যে টপিক বিভিন্ন উপাদান, ইতিহাসের উপাদানের উপর কোশ্চেন আসছে। পিএসসি 2005 সালে এসেছিল দোষ কুমার চরিত। দোষ কুমার চরিত থেকে মাথা রাখবে দণ্ডি, ঠিক আছে, দো থেকে হচ্ছে দোষ আর দো থেকে হচ্ছে দণ্ডি। এবার এখান থেকে দোষ কুমার চরিত, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা গ্রন্থ আছে যেগুলো প্রত্যেক পরীক্ষাতেই কোশ্চেন গুলো পাবে, ঠিক আছে। কি কোশ্চেন দোষ কুমার চরিত? যেমন দেখো প্রথমে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, যে বিভিন্ন উপাদান, ইতিহাসের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো আমাদেরকে খুব ভালো করে, যেমন একটা হচ্ছে কি বৃহৎ কথা মঞ্জুরি, বৃহৎ কথা মঞ্জুরি, এটা হচ্ছে গ্রন্থ, এটা লিখেছেন কে? বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্র। যে কোটা বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি হলো, তারপরে হচ্ছে শব্দকোষ, সেটা হচ্ছে অমর সিং শব্দকোষ, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম নাটক আছে একটা, দেবী চন্দ্রগুপ্তম আর মুদ্রা রাক্ষস কে? বিশাখ দত্ত, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোটা নাম বলবো। তারপরে যেমন দেখো ললিত বিস্তার, সৌন্দরানন্দ, ঠিক আছে। তারপর হচ্ছে বুদ্ধচরিত, কতবার পরীক্ষাতে এসে বুদ্ধচরিত, কে লিখেছিলেন? অশ্ব ঘোষ, ঠিক আছে। তারপরে হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা, আর পঞ্চসিদ্ধান্তিকা লিখেছিলেন মেনলি, এটা লিখেছিলেন পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা, ঠিক আছে, ললিত বিস্তার, সৌন্দরানন্দ, বুদ্ধচরিত লিখেছিলেন অশ্ব ঘোষ, পঞ্চসিদ্ধান্তিকা লিখেছিলেন বরাহমিহির, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, এই দুটো লিখেছিলেন কে? নাগার্জুন, বহুবার পরীক্ষাতে এসছে। তারপরে হচ্ছে দোষ কুমার চরিত, দণ্ডি বা দণ্ডিন, ঠিক আছে। তারপরে পরীক্ষাতে আসে কি? দান সাগর, অদ্ভুত সাগর, কে লিখেন? বল্লাল সেন, ঠিক আছে, দান সাগর, অদ্ভুত সাগর, বল্লাল সেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে রামচরিত, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, রামচরিত সন্ধ্যাকর নন্দী লেখেন। তারপরে হচ্ছে পবনদূত, ধোয়ী,
প্রবন্ধ দই, যে কোটা বইয়ের কথা বলবো প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষাতে এসছে, আর এগুলোর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে। ঠিক আছে, চাচানামা, চাচানামা বরজুলি, তিনি এসেছিলেন আরব থেকে, আরবের একজন পর্যটক বরজুলি, চাচানামা। তারপরে হচ্ছে পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা। ঠিক আছে, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। তারপরে হচ্ছে রত্নাবলী, রত্নাবলী, রত্নাবলী। তারপরে হচ্ছে প্রিয়দর্শিকা, রত্নাবলী প্রিয়দর্শিকা, কতবার যে পরীক্ষাতে এসে। নাগানন্দ, নাগানন্দ কে? হর্ষবর্ধন, হর্ষবর্ধন। ঠিক আছে, রত্নাবলী প্রিয়দর্শিকা, নাগানন্দন, হর্ষবর্ধন। তো দেখো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা আছে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী এটা ছিলেন পাণিনি, পাণিনি। ঠিক আছে, অষ্টাধ্যায়ী পাণিনি। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, এটার উপরে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। চলো, দোষ কুমার চরিত, তাহলে অ্যান্সার হয়ে গেল দান্ডি। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট বই আছে, ঠিক আছে, যেটা পরীক্ষাতে আসে, কালিদাসের। ঠিক আছে, কালিদাসের দেখে নাও, কালিদাসের বহুবার পরীক্ষাতে এসছে। ঠিক আছে, দেখে নাও কালিদাসের কি কি বই ছিল। কালিদাস, কালিদাস, কালিদাসের ছিল মেঘদূত, কুমার সম্ভব। ঠিক আছে, এই দুটো মোটামুটি মাথায় রাখলে হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন, শূদ্রকের মিচ্ছকটিকম হলো একটা কি? WBCS প্রিলিমস 2004 সালে এসেছিল শূদ্রকের মিচ্ছকটিকম। শূদ্রকের মিচ্ছকটিকম এটা হলো একটা কি? এটা হচ্ছে একটা নাটক। ঠিক আছে, মিচ্ছকটিকম হলো একটা নাটক। এই নাটকে, মিচ্ছকটিকম নাটকে কিসের ব্যাপারে বলা হয়েছে এটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই নাটকে, মিচ্ছকটিকম নাটকে কিসের ব্যাপারে বলা হয়েছে, কিসের ব্যাপারে লেখা আছে সেটাও পরীক্ষাতে আসে। সেটা ছিলেন মিচ্ছকটিকম হচ্ছে চারু দত্ত। ঠিক আছে, চারু দত্ত একজন রাজা ছিলেন। চারু দত্তের সাথে বসন্ত সেন, বসন্ত সেনের মেয়ের বিয়ের কথা বলা হয়েছে, মেয়ের বিয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, বসন্ত সেনের সাথে চারু দত্তের, বসন্ত সেনের মেয়ের সাথে চারু দত্তের বিয়ের কথা বলা হয়েছে মিচ্ছকটিকমে। ঠিক আছে, যেমন এটা এভাবে আছে। তারপরে যেমন দেখো দেবী চন্দ্রগুপ্ত, মুদ্রা রাক্ষস। ঠিক আছে, মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম আছে, যেটা কে লিখেছিলেন? বিশাখ দত্ত। বিশাখ দত্তের কি আছে? দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম। আর একটা হচ্ছে কি? মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস। এই দুটোতেও কি আছে? এটাও পরীক্ষাতে আসে। এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্লাস রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভাই রামগুপ্ত, তার ওয়াইফ, রামগুপ্তর ওয়াইফ ধ্রুব দেবী, ধ্রুব দেবীর ব্যাপারে লেখা আছে। এটাতে অ্যাকচুয়ালিতে কানে আছে, রামগুপ্তের ওয়াইফ ধ্রুব দেবীকে কিডন্যাপ করে কেউ নিয়ে চলে গিয়েছিল, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সে তাকে ধ্রুব দেবীকে নিয়ে এসে নিজে বিয়ে করে নেই, নিজের বৌদিকে। ঠিক আছে, তো ধ্রুব দেবীকে বিয়ে করে, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর ধ্রুব দেবীর পুরো গল্প আছে এখানে মুদ্রা রাক্ষসে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্লাস হচ্ছে ধ্রুব দেবীর পুরো গল্প আছে কোথায়? মুদ্রা রাক্ষসে। বাস হয়ে গেল। তারপরে আরেকটা বই আছে স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বই, যেটা লিখেছিলেন ভাস। মাথায় রাখবে, ভাস লিখেছিলেন। এই বইয়ে আবার কিসের ব্যাপার আছে? এই যে বাসব দত্তা, বাসব দত্তা একজন ছিলেন অবন্তীর রাজকন্যা বাসব দত্তা, তার সাথে বৎস বংশের রাজার বিয়ের কথা বলা হয়েছে। বৎস রাজা আর বাসব দত্তার বিয়ের কথা বলা হয়েছে স্বপ্ন বাসব দত্তা। বুঝতে পারলে? তো এইভাবে করে মাথায় রাখতে হবে যে শূদ্রকের মিচ্ছকটিকম এটা হচ্ছে চারু দত্ত আর বসন্ত সেনের মেয়ের বিয়ের কথা বলা হয়েছে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম, বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম এই নাটকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর রামগুপ্ত ধ্রুব দেবীর কথা বলা হয়েছে। মুদ্রা রাক্ষসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর ধ্রুব দেবীর কথা বলা হয়েছে। স্বপ্ন বাসব দত্তাতে বাসব দত্তা প্লাস বৎস রাজার কথা বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, মিলিন্দ পানহ
এটাও এটাও খুব ইম্পর্টেন্ট একটা বই, ঠিক আছে, মিলিন্দ পানহ। এটা লিখেছিলেন কে? নাগসেন। নাগসেন লিখেছিলেন মিলিন্দ পানহ। এখানে এটা কোন টাইপের গ্রন্থ? ঠিক আছে, 2009 সালেও আসামের একটা পরীক্ষাতে এসেছিল, সেটা হচ্ছে একটা পালি গ্রন্থ। ঠিক আছে, মাথায় রাখবে, এটা হচ্ছে পালি গ্রন্থ, হচ্ছে মিলিন্দ পানহ লিখেছিলেন, নাগসেন, পালি গ্রন্থ। কিন্তু প্রাচীন যুগে একটা কোশ্চেন এটাও ছিল যে প্রাচীন যুগে মেনলি গ্রন্থতে কোন ভাষা ইউজ করা হতো? সেটা ছিল সংস্কৃত। সংস্কৃত, ঠিক আছে, যেমন সংস্কৃত জয়দেবের গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ, এটা একটা, এটাও পরীক্ষাতে এসে, এটা কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে কি সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো? প্রিন্স অফ পিলগ্রিমস, তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সার করবে। প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো, হিউয়েন সাংকে। ঠিক আছে, তোমরা জানো ফাইয়েন, মেগাস্থনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইদ সিং, এরা সবাই ভারতবর্ষে বিভিন্ন সময় এসে, যেটা মেনলি পরীক্ষাতে আসে। যেমন ফাইহিয়েন, তার ফেমাস বুক ছিল কি? ফোকুওকি, এটা তার বই ছিল। তিনি এসেছিলেন কোথায় থেকে? চীন থেকে। ঠিক আছে, কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, বহুবার পরীক্ষাতে আসছে। তারপরে অনেক সময় ক্রোনোলজিক্যাল কথা জিজ্ঞেস করে নেই, কত সালে এসেছিলেন? 399 থেকে 415 খ্রিস্টাব্দ অব্দি তিনি ছিলেন। তারপরে ফাইয়েনের পর আসেন হিউয়েন সাং। তার ফেমাস বই সিকিউ কি, ঠিক আছে, তিনিও চীন থেকে এসেছিলেন। কার সময় এসেছিলেন? হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিলেন। কত সালে এসেছিলেন? 627 থেকে তিনি ছিলেন 645 অব্দি, খ্রিস্টাব্দ অব্দি। ঠিক আছে, হিউয়েন সাং এর পর, ঠিক আছে, এই সময় আরেকটা যেটা পরীক্ষাতে আসে, যেমন তোমার গিয়ে হচ্ছে আল বেরুনি, খুব আসে পরীক্ষাতে। আল বেরুনি, তার বইয়ের নাম হচ্ছে কি? তহকিক ই হিন্দ। ঠিক আছে, তিনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়। ঠিক আছে, কত সালে এসেছিলেন? তিনি 1117 দিকে বোধ হয়, 1017 এই সময় এসেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইবন বতুতা, পরীক্ষাতে আসে, ইবন বতুতার ব্যাপারেও আসে। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। তার বইয়ের নাম হচ্ছে রাহালা, শুধু মনে রাখবে, রাহালা, তহকিক ই রাহালা। তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়, ঠিক আছে, 1133 সালের দিকে। তাহলে ক্রোনোলজিটাও মাথায় রাখতে হবে, প্রথমে ফাইয়েন, তারপরে হিউয়েন সাং, আল বেরুনি। তাহলে ফাইয়েন এসেছিলেন চীন থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 399 থেকে 415 খ্রিস্টাব্দে। তার বই ছিল ফোকুওকি। হিউয়েন সাং এসেছিলেন সিকিউকি, তার বই হর্ষবর্ধনের সময় 627 থেকে 645। আল বেরুনি তহকিক ই হিন্দ, হ্যাঁ, তহকিক ই হিন্দ তার বই, তিনি এসেছিলেন কার সময়? সুলতান মাহমুদের সময়ে। ইবন বতুতা, ঠিক আছে, রাহালা, তার বইয়ের নাম মোহাম্মদ বিন তুগলকের সময় 1133 সালে এসেছিলেন। ঠিক আছে, এবার দেখো, খুব ভালো করে শুনবে। এবার আমি তোমাদের বলেছিলাম যে এনসিয়েন্ট, প্রাচীন সভ্যতা থেকে, প্রাচীন ইতিহাস থেকে আমি গ্রন্থগুলো থেকে একটা কোশ্চেনগুলো নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এবার মডার্ন হিস্ট্রি থেকে কয়েকটা কোশ্চেন। মডার্ন হিস্ট্রি থেকে প্রথম কোশ্চেন, সোলবয়ের সন্ধি, কতবার যে পরীক্ষাতে এসে তার ঠিক নেই। ঠিক আছে, সোলবয়ের সন্ধি 1782 সালে। এখানে কয়েকটা সন্ধি আছে যেগুলো সন্ধি থেকে প্রত্যেকবার পরীক্ষাতে কোশ্চেন আসে। যেমন ভালো করে শুনে নাও, যেমন প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, প্রথম ইঙ্গ, এই সোলবয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ আর মারাঠাদের মধ্যে। তো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 1782 এই সময়ে। খুব ইম্পর্টেন্ট, শুধু কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যেমন এখানে হয়েছিল সুরাটের সন্ধি 1775, কার মধ্যে? মারাঠা যে রঘুনাথ রাও ছিলেন, ঠিক আছে, মারাঠার রঘুনাথ রাও। অ্যাকচুয়ালিতে কি হয়েছিল? রঘুনাথ রাও পালিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, অ্যাকচুয়ালিতে যখন মারাঠার দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে নারায়ণ রাও, আর একটা হচ্ছে রঘুনাথ রাও। এবার নারায়ণ রায়ের পিতা যখন মারা যায়, তখন নারায়ণ রাও বাচ্চা ছিলেন, বাচ্চা হিসেবে তাকে মারাঠার পেশওয়া করে যান।
কিন্তু রঘুনাথ রাও এই জিনিসটাকে সহ্য করতে পারেন না, সেই জন্য নারায়ণ রাওকে তিনি সরান, নারায়ণ রাওকে তিনি একদম মৃত্যু মানে মার্ডার করে দিন। তখন এই মারাঠার তরফ থেকে নানা ফড়নবিস ছিলেন, মহাজি সিন্ধিয়া ছিলেন, ঠিক আছে, 12 ভূঁইয়া তাদের বলা হতো, তারা কিন্তু সবাই দাঁড়িয়েছিল মারাঠার সাথে, ঠিক আছে। কিন্তু রঘুনাথ রাও খুব চালাক, এ চলে গেল ইংরেজের কাছে, ইংরেজকে বলো আমাকে হেল্প করো, আমি মারাঠারই এগেনস্টে আমি এ করবো, আমাকে পেশওয়া করতে হবে। তখন ইংরেজ রঘুনাথ রাও মিলে, ঠিক আছে, তো ইংরেজ আর প্রথমে রঘুনাথ রাও ইংরেজের কাছে আসলো। তো রঘুনাথ রাও যখন ইংরেজের কাছে আসলো, তো ইংরেজ বললো যে তোমাকে আমি ফ্রিতে কেন হেল্প করব, তুমি কিছু এরিয়া তো আমাকে দাও, তারপরে তোমাকে আমি হেল্প করব। তো কি বলো, কি কি এরিয়া, সুরাট, ব্রোচ এগুলো বলেছিল। তো এখানে একটু প্রথমে সন্ধি করলো, সেই সন্ধিটা ছিল সুরাটের সন্ধি। সেই সন্ধিতে বললো রঘুনাথ রাও, কাকে, রঘুনাথ রাওকে বললো ইংরেজ যে আমাকে কিছু কিছু জায়গা দাও, তাহলে আমি তোমাকে হেল্প করব। বাস রঘুনাথ রাও বললো যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করে দেবো, কিন্তু আমাকে বাঁচাও। তো যাই হোক, সুরাটের সন্ধি প্রথমে হয়েছিল রঘুনাথ রাও আর ইংরেজদের মধ্যে, তারপরে পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি 1776 সালে, এই 1776 সালে এটা আবার কার সাথে হয়, এই যে নারায়ণ রাও, নারায়ণ রাওয়ের তরফ থেকে, নারায়ণ রাওয়ের তরফ থেকে ছিলেন তার মা গার্জেন, আর এদিকে ইংরেজ, এদের মধ্যে হয় 1776 সালে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সোলবয়ের সন্ধি, সোলবয় সন্ধি 1782 সালে, এটা হয়েছিল মহাজ্জি সিন্ধিয়া, মহাজ্জি সিন্ধিয়া, মহাজ্জি সিন্ধিয়া ও ব্রিটিশদের মধ্যে, মহাজ্জি সিন্ধিয়া ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল 1782 সালে, ঠিক আছে। এবার অনেক ঘটনা ছিল এদের মধ্যে, আমি শর্টকাটে অত ঘটনা বলছি না, শুধু ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিচ্ছি। আমি যখন পুরো মডার্ন হিস্ট্রি পড়াবো তোমাদের চিন্তা করতে হবে না, পুরো ছোক আকারে কাহিনী শোনাবো, মডার্ন হিস্ট্রি পুরো মাথায় গাঁথিয়ে গেঁথে যাবে, ঠিক আছে। সোলবয়ের সন্ধি 1782 সালে। এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি 1802 সালে, কার সাথে হয়েছিল, দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় বাজিরাও আর মারাঠার মধ্যে, এই সরি ব্রিটিশদের মধ্যে, দ্বিতীয় বাজিরাও আর ব্রিটিশদের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি 1802 সালে, ঠিক আছে। বেসিনের সন্ধি 1802 সালে। লাস্ট যেটা সন্ধি হয়েছিল 1817 সালে, পুনা সন্ধি, পুনা সন্ধি। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখতে হবে সোলবয়ের সন্ধি। তো দেখো দেখো একটা কথা ভালো করে শুনে নাও, আমি যেহেতু আমাকে মালদা যেতে হবে, আমি রেকর্ড করছি, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আজকে বেশি কোশ্চেন নিয়ে আসলাম না, ঠিক আছে, একটু তাড়াহুড়ার মধ্যে আছি। নেক্সট উইক যখন জিকে ক্যাপসুল নিয়ে আসবো, তোমাদের টাস্ক কি থাকবে, টাস্ক খাতায় লিখে নাও, সেই টাস্কগুলো পড়ে আসবে, সেটার উপরে আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট যেদিন জিকে ক্যাপসুলের ক্লাস হবে, নেক্সট যেদিন জিকে ক্যাপসুলের ক্লাস হবে, নেক্সট যেদিন জিকে ক্যাপসুলের ক্লাস হবে, সেদিন তোমরা কি কি পড়ে আসবে, হরপ্পা, বৈদিক, ঠিক আছে, এনসিয়েন্ট থেকে, আর মডার্ন থেকে পড়বে মারাঠা, মডার্ন থেকে মারাঠা, মহীশূর, ঠিক আছে, হয়ে গেল। তারপরে ভূগোল, ভূগোল থেকে হবে ভূপ্রকৃতি আর নদ নদী, ভূপ্রকৃতি আর নদ নদী, ঠিক আছে। তারপরে হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান, প্রস্তাবনা প্লাস হচ্ছে আর্টিকেল 1 থেকে 11, এর মধ্যে কি হচ্ছে নাগরিকত্ব পড়ে যায়, আর ভারত ও তার মূল ভূখণ্ডটাও পড়ে। তারপরে হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্সে তোমরা জাতীয় আয়, ইকোনমিক্সে জাতীয় আয় পড়বে। তো এই যে পুরো জিনিসটা তোমরা দেখো, এবার আমি চ্যাপ্টার ওয়াইজ এগোবো, আমি যে কোশ্চেন নিয়ে আসবো এই চ্যাপ্টারগুলোর উপরেই কোশ্চেন নিয়ে আসবো, এটা আগামী 1-2 সপ্তাহ এটারই প্র্যাকটিস চলবে। তোমরা আমার সাথে সাথে তাল মিলিয়ে জিনিসগুলো রেডি করে না, এটা একটা সুযোগ আছে, ঠিক আছে। তো দেখো দেখতে দেখতে এখানে 2টো চ্যাপ্টার, এখানে 2 4 2 6 1 7 1 8, 8টা চ্যাপ্টার। যদি প্রতিটা উইকে আমি 8টা উইক 8টা চ্যাপ্টার বলে দিলাম, প্রতি উইক 6টা 7টা করে চ্যাপ্টারের আমি তোমাদের কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। তো 6টা 7টা চ্যাপ্টার করে গেলে আগামী 3 মাস 3.5 মাসের মধ্যে তো তোমার জিকে পোর্শনও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা এবারে এগোবো, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগলো। আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি বলে ক্লাসগুলো একটু ফাস্ট করিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন আরো ভালো করে নিয়ে আসবো। ওকে, দে তালি দিয়ে ক্লাস আজকে অফ করলাম।